প্রেস ক্লাব অফ ইন্ডিয়া দিল্লিতে একটা ইফতার আয়োজনে, সেখানে জাহাঙ্গীর কবির নানক মানে আওয়ামী লীগের নেতৃবৃন্দর আয়োজনে একটা ইফতার আয়োজন হয়েছে বলে জানা যাচ্ছে। সেটির একটা ছবি প্রকাশ করেছেন সাংবাদিক জুলকারনাইন সায়ের, এবং তার প্রেক্ষিতে সেটিকে রেফার করে আপনাদের দলের অ্যাক্টিভিস্ট বা আইনজীবী নিঝুম মজুমদার তিনি বলছেন যে মানে জুলকারনাইন স্যার বলেছেন সেখানে বেলজিয়াম থেকে গিয়ে হাসান মাহমুদও জয়েন করেছিলেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী, কিন্তু নিঝুম মজুমদার বলছেন না, হাসান মাহমুদ যান নাই, কিন্তু কারা ছিলেন তাদের নাম আবার তিনি সেখানে প্রকাশ করেন নাই। আপনি কি জানেন আসলে কি হয়েছে, মানে কারা আয়োজন করেছিল, কারা সেখানে অতিথি হিসাবে এসেছিলেন বা কারা আসেন নাই আমন্ত্রিত হয়েও? আপনাকে ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দেখেন, প্রথম কথা হচ্ছে যে আমি যতটুকু জানি সেটা হচ্ছে যে আপনার ওদের প্রেস ক্লাবের যিনি সভাপতি তিনি মোস্ট লাইকলি এই দাওয়াতটা বা নিমন্ত্রণটা আয়োজন করার ক্ষেত্রে পুরো ভূমিকা পালন করেছেন। এবং আমরা সোশ্যাল মিডিয়া থেকে যতটুকু পাই, কারণ আসলে তো এখন আমাদের দলের বেশিরভাগ অ্যাক্টিভিটি সোশ্যাল মিডিয়া নির্ভর হয়ে গেছে। আপনার একেবারে কনভেনশনাল মিডিয়া বলতে যা বোঝায় তার মাধ্যমে কোনো বিবৃতি দেওয়া বা কোনো স্টেটমেন্ট দেওয়ার জায়গায় তো আমরা অনেকদিন ধরে নাই। সোশ্যাল মিডিয়া থেকে আমরা যেটা পাচ্ছি যে আসলে ওই দাওয়াতটাতে যাদেরকে দাওয়াত করা হয়েছিল মূলত ফিউ ইন্ডিয়ান পলিটিশিয়ানস এন্ড ফিউ মেইন স্ট্রিম জার্নালিস্ট, তারা কেউই আসলে খুব একটা সাড়া দেন নাই বা উপস্থিত হন নাই। তো সেটা না হওয়ার পিছনে সঙ্গত কারণ আছে, কারণ আসলে আওয়ামী লীগ বলতে তো অন্য যারা দাওয়াত দিচ্ছেন বা দাওয়াত খেতে চাচ্ছেন বা দাওয়াত খাওয়াতে চাচ্ছেন তাদেরকে খুব একটা বাইরের বিশ্বের মানুষ ওইভাবে নেতৃস্থানীয় মনে করেন না। আওয়ামী লীগের জন্য আওয়ামী লীগের সভানেত্রী ফ্যাক্টর, সুতরাং এদের দাওয়াত আসলে কতটুকু সাড়া দিবে সেটা প্রশ্ন থেকে যায়। আর ভারতীয় গণমাধ্যম বলুন, কি উদ্দেশ্যে এই দাওয়াতটা ছিল, আমি সে জায়গায় আসছি, ভারতীয় গণমাধ্যম বলুন বা ভারতীয় রাজনীতিবিদ, তাদের কাউকে বোকা মনে করার কোনো সুযোগ তো নাই। তাদের নিজস্ব একটা রিসার্চ এবং একটা অ্যানালিসিসের জায়গা আছে। সেই জায়গা থেকে কোন নেতার কতটুকু গ্রহণযোগ্য, কতটুকু জনপ্রিয়তা আছে বা কার কতটুকু মেকানিজম আছে কোনো পরিবর্তন আনার, সেটা তো একটা ফ্যাক্টর। সুতরাং সেই জায়গা থেকে খুব উঁচু মান কেউ পাবেন বলে আমার মনে হয় না যাদের নাম বা কথা হচ্ছে। এটা এক। দুই নম্বর, এখানে একটা উল্লেখ থাকে যে বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন রাষ্ট্রদূত ছিলেন যার নাম ছিল মার্শা বার্নিকেট, যদি আমি এখন মার্কিন যুক্তরাষ্ট্রের যেটা ব্যাপার হয়ে গেছে সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের রিপাবলিকানরা একবার ক্ষমতায় আসে, ডেমোক্রেটরা একবার আসে, কিন্তু রিপাবলিকান অর ডেমোক্রেট ইররেসপেক্টিভ তারা তাদের রাষ্ট্রদূত যেই হোক তাকে তারা ওন করে। রাষ্ট্রদূত মানে ওই দেশ, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র, বিকজ হি অর শি ইজ ক্যারিং দ্য ফ্ল্যাগ অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এন্ড দ্যাটস আ ভেরি বিগ ডিল ফর আমেরিকানস এন্ড অলসো ইন আমেরিকান পলিটিক্স। বিকজ আপনি জানেন যে আমাদের দেশে যেমন ধরেন নির্বাহী ক্ষমতার যিনি অধিকর্তা অর্থাৎ যিনি প্রধানমন্ত্রী, তিনি চাইলেই যে কাউকে রাষ্ট্রদূত বানাতে পারেন, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাপারটা এরকম না। মার্কিন যুক্তরাষ্ট্রের একজন রাষ্ট্রদূতের অ্যাপয়েন্টমেন্ট হ্যাজ টু বি অ্যাপ্রুভড and acknowledged by the Senate. So it's a very big deal, it's a big thing. একদিকে নমিনেট করা, আরেকদিকে অ্যাপ্রুভালের ব্যাপার আছে। তো সেই জায়গা থেকে যেটা হচ্ছে যে জনাব জাহাঙ্গীর কবির নানক সাহেব বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কিন্তু মার্শা বার্নিকেটের গাড়িতে হামলা করার যে মামলা, সেই মামলার তো উনি এক নাম্বার আসামি। এবং আওয়ামী লীগ 17 বছর ক্ষমতায় ছিল, তদন্ত করে তার নামটা কিন্তু মামলা থেকে বাদ দিতে পারে নাই। তার মানে কি? তার মানে হচ্ছে যে প্রচন্ড চাপ ওই মামলার ব্যাপারে ছিল। এখন এমত অবস্থায় যারা ধরেন চোখ কান পোলা রাখে ইন্ডিয়ার মতো জায়গায়, যেটা পৃথিবীর সর্ববৃহৎ গণতন্ত্রের দেশ, সেই দেশের একজন রাজনীতিবিদ বুঝে না খোঁজ নিয়ে চলে যাবেন, আমি আশা করি আপনি বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। তার মানে আওয়ামী লীগের এমন ব্যাকগ্রাউন্ডের নেতাদের ডাকে সাড়া দিলেন না অতিথিরা, নাকি আওয়ামী লীগের ডাকেই আসলে এখন আর সাড়া মিলছে না? না, ওটা আওয়ামী লীগের ডাক কিভাবে হচ্ছে, এটার অফিসিয়াল অবস্থানটা কোথায়? এটা তো কোনো, প্রথম কথা এটা কোনো অফিসিয়াল অবস্থান নেই। দ্বিতীয় কথা হচ্ছে ব্যক্তির ডাকে তো সাড়া দেবেন না। আমি তো সেটাই আপনাকে বুঝাচ্ছি যে ভারত অলরেডি একটা টাসলের ভিতরে আছে মার্কিন যুক্তরাষ্ট্র, কিন্তু সেখানে কেন, মানে ব্যক্তি ডাকবেনই বা কেন? নিশ্চয়ই কোনো উদ্দেশ্য না, সেটা আমি জানি না, আমি অন্তর্জামী না। আমি কে কি চিন্তা করে করছেন, কত পয়েন্ট নেওয়ার জন্য করছেন বা কি চিন্তা ভাবনা, আই ডোন্ট নো।
আচ্ছা, যদি সত্যি দলের ভালো হতো এটা করার মধ্যে দিয়ে, তাহলে সেটা আমি অ্যাপ্রিসিয়েট করবো না কেন? আমি তো আওয়ামী লীগের জন্য কর্মী। হ্যাঁ, আমার তো হারানোর আছে, পাওয়ার কিছু নাই। হ্যাঁ, দল ভালো করলেই সেটা আমার পাওয়া, দল ভালো জায়গায় গেলেই সেটা আমার পাওয়া, আমি তাই মনে করি। শুধু আমার একার না, কোটি মানুষের পাওয়া। কারণ বাংলাদেশের রাজনীতিতে ভারসাম্য যদি ফিরে আসে আওয়ামী লীগ ফিরে আসার মধ্য দিয়ে, তাহলে এটার উপকার শুধু আওয়ামী লীগ যিনি করেন তিনি পাবেন না, এটার উপকার 17 কোটি মানুষই পাবেন। যে কোনো জায়গার ভারসাম্যর উপকার সকলে পায়। সমস্যাটা হয়ে যাচ্ছে যে আমরা যত নিবিড় ভাবে চিন্তা করতে চাই না, যাদেরকে আমরা দাওয়াত দিচ্ছি তারা তার থেকেও বেশি নিবিড় ভাবে চিন্তা করছে। এবং সমস্যা হচ্ছে যেই অতি ভারত নির্ভরতার উপরে ভিত্তি করে আমাদের কর্মকাণ্ডগুলো আমরা সাজানোর চেষ্টা করেছি, সেই জায়গাটা থেকে আমরা এখন আছি। ভারত with open arms they are trying to help the BNP government, the newly elected honorable prime minister. এখন সেই জায়গায় আপনার ভালো না লাগতে পারে, আমার ভালো না লাগতে পারে, কিন্তু আমাদের তো মানিয়ে নিয়ে সামনে আমরা কি করব সেটা ঠিক করতে হবে। তো 12 ফেব্রুয়ারির নির্বাচনের পরে ভারত এখন, মানে আমি আসলে এই প্রসঙ্গের এখনো আসতে চাইনি, আগের প্রসঙ্গ শেষ হয়নি, তবে এটা হারিয়ে যাবে বলে একটু প্রশ্নটা করে রাখি যে বলছেন ভারত এখন মানে নতুন ইলেক্টেড সরকারকে সহযোগিতা করছে পূর্ণ দমে। আমার গত অনুষ্ঠানে ছিলেন আওয়ামী লীগের সাবেক এমপি হাবিবে মিল্লাত, তিনি বলছেন যে ভারতের আশীর্বাদেই ক্ষমতায় গেছে বিএনপি। আপনিও কি এটার সাথে একমত পোষণ করবেন? আমি তো এভাবে কথা বলি না আসলে। প্রথম কথা হচ্ছে যে ডক্টর হাবিবে মিল্লাত যার কথা বললেন, ওনাকে আমি খুব সম্মান করি, খুব শিক্ষিত মানুষ। উনি একজন সফল চিকিৎসক, একজন সার্জন ছিলেন, এবং আপনি জানেন উনি বাংলাদেশের বাইরে দীর্ঘদিন সফলতার সাথে ওনার চিকিৎসা পেশা প্রচারিত করেছেন। জ্ঞানী মানুষ। আমি ওনার কথায় যাওয়ার আগে বলি, আপনার এখানে যতজন আমরা আসি আওয়ামী লীগের পক্ষ থেকে, কয়জন আপনি মনে করেন যে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রীর সাথে কথা বলে, এন্ডোর্সমেন্ট নিয়ে এসে কথা বলে? কেউ তো কিছুই জানে না, এসে কি নিয়ে কথা বলতেছেন। ভারতের এখন আমি আপনার প্রশ্নের উত্তরে আসছি। ভারতের সমর্থন নিয়ে এসেছি কি আসেনি, সেটা তো অনেক গভীর বিষয়। আমি একটু অগভীর জায়গায় কথা বলি। সেটা হচ্ছে যে আপনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন, বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী মা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যখন জয়শঙ্কর ঢাকায় আসছেন, প্রশ্নগুলো এইভাবে হতে হবে যে ওনার কি অপশন ছিল কিনা না আসার? নিশ্চয়ই ছিল। ওনার জায়গায় উনি পররাষ্ট্র সচিব পর্যায়ের কাউকে পাঠাতে পারতেন। ওনাদের পররাষ্ট্র বিষয়ক যে সংসদীয় কমিটি, হ্যাঁ, যেটা সভাপতি আমাদের খুবই নাম করা একজন সাংসদ ভারতে, ওনার নামটা হলো কি বলে, যাই ভুলে গেছি, মনে পড়লে বলবো, শশী থারুর। হ্যাঁ, তাকে পাঠাতে পারতেন। আপনি একসময় বাংলাদেশে যিনি রাষ্ট্রদূত ছিলেন হর্ষবর্ধন সিংলা, যিনি এখন রাজ্যসভার সদস্য, তাকে পাঠাতে পারতেন। অপশন গুলা কি কি ছিল? অনেক অপশন ছিল। বাট জয়শঙ্করজি নিজে আসার সিদ্ধান্ত নিলেন। এখন আপনি এটা খাতায় লিখে ফেলেন। 2 নাম্বার, ওনার সাথে প্রণয় বার্মা, সে যাওয়া আশা করছে। এরপরে আপনি ভারতের সংসদে বেগম খালেদা জিয়ার জন্য শোক প্রস্তাব হচ্ছে, যে ভারত সমর্থন একরকম দিচ্ছে, কিন্তু না এভাবে না, আশীর্বাদে আসছে, এটা কি না? আমি একটা ভিন্ন আঙ্গিক দেওয়ার চেষ্টা করছি আপনার অনুষ্ঠানে, একদমই না। ইটস এ কোয়েশ্চেন অফ অপশন। আমি আওয়ামী লীগকে ফেলে দিচ্ছি না, আমি কাউকে উপরে উঠেছি, আমি আপনাকে রিয়েলিটি গুলো বলতেছি। আপনি ভারতের সংসদে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আপনি শোক প্রস্তাব করলেন। এখন অপশন গুলো কি? প্রস্তাব হচ্ছে যে হুসেন মোহাম্মদ এরশাদ 9 বছর রাষ্ট্রপতি ছিল, তার তো ভারতের সাথে কোনো বিমাতা সুলভ সম্পর্ক ছিল না, কিন্তু তার নাম কি সংসদে উঠেছে? উঠে নাই। এর আগে অনেক রাষ্ট্রপতি, আরো অনেক প্রধানমন্ত্রী মৃত্যুবরণ করেছেন, তাদের কারো নাম কি সংসদে শোক প্রস্তাব দেওয়া হয়েছে? দেওয়া হয় নাই। তার মানে কি অপশন ছিল শোক প্রস্তাব না আনার, কিন্তু নেওয়া হয়েছে। গেল। এবার আপনি চলে আসেন সামনের দিকে। নির্বাচন হওয়ার পরে বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে কি ভারত অভিনন্দন জানিয়েছে? হ্যাঁ, জানিয়েছে। অপশন ছিল না জানানো? হ্যাঁ ছিল, কিন্তু অভিনন্দন জানিয়েছে। তেল সংকট, বৈশ্বিক সংকট, সেখানে ভারত বাংলাদেশকে সহযোগিতা করার আশ্বাস কি জানাচ্ছে? জানাচ্ছে। কারণ কি? আপনার অনুষ্ঠানে আমি এর আগেও বলেছি, এখনো বলছি, জামাতে ইসলামী ক্ষমতায় আসার থেকে বিএনপি ক্ষমতায় আসা তাদের জন্য বেটার অপশন। এখন এই যে বাস্তবতা, এই বাস্তবতাটা বুঝে আওয়ামী লীগের নেতা কর্মীকে কথাটা বলতে হবে। আমরা এমন কিছু করব না যে বাধ্য হয়ে
সব অপশনের পথ আমরা বন্ধ করে দিব। রাজনীতি তো একদিনের ব্যাপার না। এমন কি হ্যাঁ, হচ্ছে আমরা যে তো- আওয়ামী লীগকে ছেড়ে ভারত এখন বিএনপির হাত ধরছে? না, আমি তো বলেছি এখানে ছেড়ে দেওয়ার তো কোনো বিষয় নেই, ইটস এ কোয়েশ্চেন অফ অপশন। ছেড়ে দেওয়ার কি হলো? আমি আমার বাসা থেকে বের হলাম, আমার বাসায় ডানেও যেতে পারি, গেট থেকে বামেও যেতে পারি। আমি দেখলাম ডান দিকের পথে জাম বেশি, আমি আপাতত সময় বাঁচানোর জন্য বাম দিকে গেলাম। এর মানে কি এই যে ডানের পথে আমি আর কোনোদিন যাব না? সুতরাং ছেড়ে দেওয়া এই ধরনের শব্দ তো আমি ইউজ করবো না। আমি বলবো যে আন্ডার দ্য প্রিভেইলিং সার্কামস্ট্যান্সেস দ্য বেস্ট অপশন দ্যাট ইন্ডিয়া হ্যাজ, they have all the moral and ethical right to choose the best option for their own people, for their own democracy. That's what they have done. তারা ওই কাজটাই করেছেন। এখন ধরেন হাবিবুল্লাহ আঙ্কেল, আমি ওনাকে আঙ্কেল বলি, খালু বলি, হ্যাঁ, খুবই বিনয়ী মানুষ, ভালো মানুষ। যদি সত্যি উনি আওয়ামী লীগের আগামী দিনের নেতৃত্বে টিকতে পারেন, তাহলে আমি মনে করি আওয়ামী লীগ কিছু একটা পাবে। প্রবলেমটা হচ্ছে যে উনি যখন এমপি ছিলেন তখন তো উনি সিরাজগঞ্জ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন, বা বোধহয় সভাপতি ছিলেন। একদিনের নোটিশে তো ওনাকে সভাপতি পদ থেকে উধাও করে দেওয়া হয়েছে। এখন আমি যেই চক্রটা বা যে সিন্ডিকেটটা দেখি যে আমাদের প্রাণপ্রিয় জননেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর কন্যা, আওয়ামী লীগকে যারা আসলে অন্ধকার ভাবে নিয়ন্ত্রণ এতদিন করেছেন, তারা তো এখনো আগের জায়গায় আছেন। তারা প্রথম সুযোগ পাওয়া মাত্র এই ডক্টর হাবিব মিল্লাতকে আবার ফেলে দিবে। বুঝলেন, এখানে তো অনেক ইকুয়েশন আছে। এখানে সৈয়দা সাজেদা চৌধুরী, হাবিব মিল্লাত সাহেবের শ্বশুর, মানে ইঞ্জিনিয়ার মোশাররফ সাহেব, অর্থাৎ আমাদের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার সাবেক বেআই সাহেব, হ্যাঁ, আপনার এদিকে আমাদের জাতীয় চার নেতার সন্তান, আমাদের নেতা মরহুম নাসিম সাহেবের এলাকার রাজনৈতিক একটা সমীকরণ, সেখানে আবার হাবিবুল্লাহ সাহেব সিরাজগঞ্জের কাজীপাড়ার কি বলে যে সিরাজগঞ্জের সেখানে এমপি, সবকিছু মিলিয়ে একটা পরিস্থিতি যেটাতে আসলে আবার আগের চর্চা যে আসবে না সেটা আপনি বুঝলেন কিভাবে? সেই আগের চর্চাতে বা আপনি যে বলছিলেন অন্ধকারে রাখা শেখ হাসিনাকে কারা রেখেছিল, কাদের কথা আপনি মিন করছেন? এটা তো বহুবার আপনার অনুষ্ঠানে বলেছি। কেন আমার কাদের চাচা রেখেছিলেন, এখনো রাখছেন। হ্যাঁ, কেন আপনি যে একটু আগে যারা ইফতারের রান্না ওনারা করেছেন, কেন করবেন না? আপনি একটা জিনিস আপনাকে চিন্তা করতে হবে, আহমেদ সফার একটা খুব দামি কথা আছে, বুঝলেন, এটা আমরা ভুলে গেছি, আমি বলতে চাই। আপনি মিছিল করলেন, মিটিং করলেন, ডাজ ইট সলভ ইউর প্রবলেম? নো, ইট ডাজন্ট। কেন? কারণ রাজনীতির সবচেয়ে বড় সাফল্যের জায়গা হচ্ছে বুদ্ধিদীপ্ত, নৈতিকতায় পুষ্ট একটা মেরুদণ্ড, অর্থাৎ ইংরেজিতে বলা যেতে পারে মোরালি, ethically and strategically sound spine or backbone। 5ই আগস্ট 2024 সালের পরে আওয়ামী লীগের এই যে একটা নৈতিক এবং বুদ্ধিদীপ্ত আধ্যাত্মিক কমা, আতলামি নির্ভর বলতে পারেন, হ্যাঁ, আতেল নির্ভর, বুদ্ধিদীপ্ত নির্ভর যে মেরুদণ্ড বা যে নৈতিক জায়গাটা, যে স্পাইন, it has been totally shattered। আপনি এটা ঠিক না করে শুধু মেঠো স্লোগান দিয়ে আপনি কি পারবেন দাঁড়াতে? এটা কি হয়? আপনি একটা সামরিক বাহিনীর একটা অংশকে নিয়ে যখন কোনো যুদ্ধে যান, সেই যুদ্ধে যাওয়ার আগে তাদের যে কমান্ডার, তাদের যে জেনারেল, তাকে রীতিমতো তার সৈন্যবাহিনীকে উদ্বুদ্ধ করার জন্য ওই যুদ্ধের নৈতিকতা নিয়ে কথা বলতে হয়। জি, এখন আসলে সেই মেরুদণ্ড ঠিক করার কোনো প্রক্রিয়া চলছে কিনা এই প্রসঙ্গটাতে আমি একটু কথা বলতে চাই আপনার সাথে। তবে এটা আপনি আরেকটু ওই প্রসঙ্গটা শেষ করি, যে ওই যে প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার সেখানে যে আয়োজনটা হলো, সেখানে একটা লুকোচুরি রকমের ভাব, যদিও প্রকাশ্যে একটা আয়োজন, প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার আয়োজনটা হচ্ছে, কিন্তু এই যে কারা ছিলেন সেটি বলা হচ্ছে না। বা এর আগেও আমি আমার অনুষ্ঠানে আওয়ামী লীগের নেতারা এসেছেন, আমি যিনি আসলে শেখ হাসিনার সাথে, ধরেন শেখ হাসিনার সাথে, কেন আপনি বুঝতে পারবেন প্রোগ্রাম ফ্লপ? Who authorized it, you think? আপনাকে আমি বললাম কি, আমি তো অনেক কিছু ইঙ্গিত, সবকিছু তো মানে হয়েছে কি, আমার তো অলরেডি অনেক শত্রু। জিনিসটা হচ্ছে আমরা বাংলাদেশের ভালো চাই, আমরা আওয়ামী লীগের ভালো চাই। আমি আপনাকে বারবার একটা কথা বলেছি যে যে যত যায় কিছু বলুক, দিনের শেষে বাবা মা ভাই বোন সহ যে সংসার, ওটাই পৃথিবীর সবচেয়ে সুন্দর সংসার। তাই বলে কি একা মা কোনো সন্তানকে বড় করে না? করে তো। একা বাবা কোনো সন্তানকে বড় করে না? করে তো। অনেক ভাই বোনের তো বাবা মাও থাকে না, হয়তো।
এতিমখানা থেকেও তো অনেক সন্তান বড় হয়ে ওঠে, ভালো হয়ে ওঠে, হয়, কিন্তু সেটা কি সবচেয়ে সুন্দর? না। সবচেয়ে সুন্দর ছবিটা হচ্ছে বাবা মা ভাই বোন অ্যাজ এ ইউনিট, কারেক্ট? তো বাংলাদেশ তো একটা সুন্দর দেশ, সেই দেশে আওয়ামী লীগ থাকবে, সাথে আরো 10টা গণতান্ত্রিক দল থাকবে, তারা নির্বাচন করবে, একবার আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, মানুষ পছন্দ না করলে আরেকজন আসবে, এটাই তো সবচেয়ে সুন্দর চিত্র, কারেক্ট? এখন ঘটনা হচ্ছে যে আমরা কি রাজনীতির ওই জায়গায় আছি? আপনি যে বলছেন লুকোচুরি, লুকোচুরি হবে না কেন? এটা তো স্কোর করার জিনিস।